আপনারা এই ৮-৯ মাসে এখনো পর্যন্ত একটা রোডম্যাপ জাতির সামনে পেশ করতে পারেন নাই, বিশেষ করে অর্থনৈতিক রোডম্যাপ, যে আপনারা কি করতে চান। আমরা যারা সাধারণ মানুষ তারা শঙ্কিত, আমরা যারা দেশের অর্থনীতি কিছুটা হলেও বুঝি তারা রিয়েলি শঙ্কিত যে দেশ কোন দিকে যাচ্ছে। আপনারা কি আওয়ামী লীগকে ধ্বংস করতে যেয়ে পুরো দেশকে ধ্বংস করে দিবেন? এ পর্যন্ত যত মানুষ বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বাগ্রে থাকবেন। কি সাংঘাতিক জনপ্রিয়তা তার, সারা বিশ্ব জুড়ে। বিশ্বের তাবৎ ক্ষমতাশালী নেতারা তার কাছে যেন ম্রিয়মান। তার কথার জাদুকরী স্পর্শে সব বিভেদ দূর হয়ে যায়, সবার মুখে হাসি ফোটে। তার সাথে কথা বলার জন্য বিশ্বের তাবৎ বড় বড় নেতারা মুখিয়ে থাকেন। কি সৌভাগ্য আমাদের যে তাকে আমরা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। যখন উনি ক্ষমতা নেন আমাদের সবার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। অনেকের মনে এই আশা জাগরিত হয়েছে যে তিনি জাদুকরী একটা কাঠি নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছেন, বাংলাদেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব করবেন, পাশ্চাত্যের আনুকূলে এদেশে বিনিয়োগ, ঋণ এগুলোর প্রবাহ ঘটবে দুর্দান্তভাবে, মানুষের জীবন রাতারাতি আমূল পাল্টে যাবে। কি দারুণ প্রত্যাশা সবার মধ্যে, সে কি উত্তেজনা। ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তরুণরা দারুণ একটা কাজ করেছে। আমরা আশায় বুক বেঁধেছি যে এবার এই জাতি এমন একজনকে পেল যাকে পেয়ে আমরা ধন্য হব। আমাদের মানুষজন, আমাদের দেশের জনগণ নতুন এক উচ্চতায় আরোহণ করবে। কি দারুণ, তাই না? কি প্রত্যাশা, কি আলোকোজ্জ্বল প্রত্যাশা সবার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, অল্প অল্প করে আমাদের বুকের মধ্যে যে আশার প্রদীপ জল জল করে জ্বলছিল, সেই প্রদীপ ম্রিয়মান হতে হতে এখন নিভে যাওয়ার অবস্থা। আমরা কি দেখলাম এই গত ৮-৯ মাসে? কি পেলাম আমরা, কি পেলাম কি পাইনি সেই হিসেব কষার এখনো হয়তো আপনারা অনেকে বলবেন সময় আসেনি, কিন্তু কিছু প্রশ্ন তো আমাদের মনে এসেছে। এখন বাংলাদেশের অতি সাধারণ জনগণ থেকে উচ্চশিক্ষিত পর্যন্ত সবাই দারুণভাবে সচেতন। কারো মুখ আপনি আটকে রাখতে পারবেন না। আমি অর্থনীতি নিয়ে, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে, বিজনেস নিয়ে ব্যাখ্যা করি। রাজনীতির ব্যাখ্যা আমি যাই না, সত্যি কথা বলতে কি ওইদিকে আমার কনসেন্ট্রেশন নয়। কিন্তু অর্থনীতির সাথে রাজনীতির খুব প্রত্যক্ষ একটা যোগাযোগ। অর্থনীতি অচল হয়ে যায় রাজনীতির কারণে, আবার অর্থনীতি অচল হলে রাজনীতি ওয়ার্ক করে না। আমরা জানি গত সরকারের 15 বছরে কি সাংঘাতিক লুণ্ঠনে দেশে হয়েছে, কি পরিমাণ টাকা এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, গণ অভ্যুত্থানে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এসব আমরা জানি, আমাদের চোখের উপর দিয়ে সবকিছু ঘটেছে, বিপ্লব আমাদের চোখের উপর দিয়ে ঘটেছে। কিন্তু আমাদের যে প্রত্যাশা সেটা কেন নিভে যাচ্ছে? ভাই, এত সাংঘাতিক জনপ্রিয় একজন মানুষ, বুঝদার একজন মানুষ, ক্ষমতাশালী একজন মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাহলে ওনাদের কনসেন্ট্রেশন কোন দিকে? আমি এই কয়েকদিনে ইচ্ছে করে কয়েকজন রিক্সাওয়ালা, কয়েকজন ট্যাক্সি চালক, কয়েকজন উবার চালক, কয়েকজন চাকরিজীবী তাদের সাথে পার্সোনালি কথা বলেছি। অবাক করা কাণ্ড। বিশ্বাস করুন, একজনের মুখেও আমি শুনি নাই যে বর্তমান সরকার ভালো করছে এবং বর্তমান সরকারের সময় তারা কেউ ভালো আছে। একজনও বলে নাই যে এই যে সমন্বয়ক যারা সমন্বয় করে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে তারা এখনো ভালো করছে। একজনও বলে নাই। কি উপহার আমরা পেলাম এই কয় মাসে যে তারা ফ্যাসিবাদকে ভালো বলছে। তারা আগের সরকারের সময় নাকি ভালো ছিল। কি অদ্ভুত বিষয়। কিন্তু যারা এখন সরকারে আছেন তারা এটা জানেন না, কারণ তারা এটা জানতে চানও না। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তারও কিন্তু সেদিকে মনোযোগ নেই। এই জনগণ যে তাকে প্রচণ্ড ভালোবেসে ক্ষমতায় বসিয়েছে, আমার মনে হয় উনি সেটা ভুলতে বসেছেন। আর সেজন্য এই ৮-৯ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটুকু উন্নতি হয় নাই। মানুষের জীবনযাপন দুর্বিষহ হচ্ছে। একজন রিক্সাওয়ালা, উবারওয়ালা, ট্যাক্সিওয়ালা তারা পর্যন্ত বলছে যে বাসা থেকে যখন বের হচ্ছে তখন একটা শঙ্কা নিয়ে বের হচ্ছে যে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা। সংস্কার বলে সাংঘাতিক চিৎকার চেঁচামেচি হয়েছে, কিন্তু দৃশ্যমান তেমন কোনো সংস্কার আমাদের চোখে পড়ছে না। যে অর্থনীতি একটা দেশের প্রাণ, সেই অর্থনীতির মূল কেন্দ্র থেকে মনোযোগ সরে গেছে সরকারের অন্যদিকে। তারা এখন বিনিয়োগ নিয়ে ভাবছে না, তারা এখন বিদেশে লুণ্ঠিত টাকা দেশে ফেরত আনবে সেটা নিয়েও তাদের চিন্তা নেই। তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগ দিচ্ছে না। যে ব্যাংকিং খাত প্রচণ্ড ভালনারেবল হয়ে পড়েছে, প্রথম দিকে ব্যাংকিং খাত নিয়ে তাদের একটা তোড়জোড় দেখা গিয়েছিল, সেখানেও তাদের এখন দৃশ্যত তেমন কোনো মনোযোগ নেই। অল্প কিছু সংস্কার হতে হয়েছে, কিন্তু উন্নতি কোথায়? এখন তো কেউ টাকা বিদেশে পাচার করছে না। তো ব্যাংকিং খাতে ভিজিবল কোনো উন্নতি চোখে পড়ছে না কেন? রিজার্ভ সামান্য বেড়েছে, তারপরে বলা যায় না যে প্রচণ্ডভাবে বেড়েছে। রিজার্ভ কেন বেড়েছে? ইনফ্লো অফ রেমিটেন্সেস ইজ ভেরি হাই, আর আপনি আমদানি কমিয়ে দিয়েছেন। ব্যাংকগুলো সরকারি বন্ডে ইনভেস্ট করে তাদের প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। ব্যাংকগুলো যদি বন্ডে ইনভেস্ট করে তাহলে জনগণ ঋণ পাবে কোত্থেকে?
প্রাইভেট সেক্টরে ঋণের প্রবাহ কমে যাবে। যখন প্রাইভেট সেক্টরে ঋণের প্রবাহ কমে যাবে, ইনভেস্টমেন্ট কম হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, অসংখ্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, নতুন করে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন, আমি আলাপ করেছি, তারা ভেরি মাচ শেকি, কারণ তারা জানে না দেশ কোন দিকে যাচ্ছে। তাহলে আজকে যদি বিনিয়োগ না হয়, আজকে যদি এমপ্লয়মেন্টের জন্য কোনো অপরচুনিটি তৈরি না হয়, তাহলে সামনে মানুষগুলোর উপায় হবে কি? প্রতি বছর যে 20-22 লাখ শিক্ষিত বেকার যারা আজকে রাস্তায় আন্দোলন করছে, তারা যে চাকরির প্রত্যাশায় বা কোনো কাজের প্রত্যাশায় রাস্তায় বের হচ্ছে, তারা চাকরি পাবে কোথায়? তারপরে গত সরকারের আমলে যে অসংখ্য প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানের রিপেয়ার করার জন্য হোয়াট আর ইউ ডুইং? আপনারা এই 8-9 মাসে এখনো পর্যন্ত একটা রোডম্যাপ জাতির সামনে পেশ করতে পারেন নাই, বিশেষ করে অর্থনৈতিক রোডম্যাপ, যে আপনারা কি করতে চান। আমরা যারা সাধারণ মানুষ তারা শঙ্কিত, আমরা যারা দেশের অর্থনীতি কিছুটা হলেও বুঝি তারা রিয়েলি শঙ্কিত যে দেশ কোন দিকে যাচ্ছে। আপনারা কি আওয়ামী লীগকে ধ্বংস করতে যেয়ে পুরো দেশকে ধ্বংস করে দিবেন? আপনারা একটা দুর্দান্ত কাজ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আপনার টিমে বিদেশি নাগরিকদের, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এরকম অনেক মানুষকে স্থান দিয়েছেন। অদ্ভুত ব্যাপার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, তারা একসময় এদেশের নাগরিক ছিলেন, দ্যাট ইজ বাই বার্থ তারা বাংলাদেশি ছিলেন, কিন্তু বাই চয়েস তারা অন্য দেশের নাগরিক হয়েছেন, তারা পছন্দ করে অন্য দেশের নাগরিক হয়েছেন। তাদের তো এই দেশের প্রতি মায়া মমত্ব বোধ নেই, তাদেরকে দিয়ে আপনি এই দেশ শাসন করাবেন, আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন? তারা তাদের সেকেন্ড যে দেশ, সেই দেশের প্রতি তারা বেশি অনুগত। এদেশে যা পারে হোক, তারা কয়েকদিন পরে চলে যাবে, তারা সবাই চাকরিজীবী, তারা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তারা এই দেশটা পুনর্গঠন কেন করবেন? আলটিমেটলি তেমন কিছু করছেনও না। এদেশের শেকড়ের সাথে যাদের অবিচ্ছেদ্য সম্পর্ক, যারা চাইলে আরেকটা দেশে পাড়ি জমাতে পারবে না, সেই রকম লোকজন দরকার এই দেশ রিবিল্ড করার কাজে নিয়োজিত করার। আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে কতিপয় ছাত্র সমন্বয়ক, পুরা দেশ নয়, মব জাস্টিস কোনো জাস্টিস নয়, যে সাধারণ মানুষজন ফ্যাসিবাদ উৎখাত করার জন্য পথে নেমে এসেছিল, সমগ্র মানুষের অংশগ্রহণে যে সরকারের পতন হয়েছিল, তারাই কেন কদিন পরেই আবার সেই সরকারকে ভালোবাসার কথা বলছে? ওয়াই? তার মানে এখানে দুর্দান্ত একটা ব্যর্থতা কাজ করছে। তাদের প্রত্যাশার ছিটে ফোঁটাটুকু পূরণ হয়নি, মানুষের অর্থনৈতিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই যে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বাংলাদেশ ইজ নট গ্রামীণ ব্যাংক, অ্যাকচুয়ালি ইট ইজ আ কান্ট্রি যেখানে প্রায় 18-20 কোটি লোক বসবাস করে। প্রথমত প্লিজ এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন, যেন একটি নাগরিকও অন্যায়ভাবে নির্যাতনের শিকার না হয়। আমাদের সবার অভিযোগ ছিল যে গত সরকারের আমলে প্রচুর মানুষ অন্যায়ভাবে নির্যাতিত হয়েছে, বাট তার রিপিটেশন এখনো হচ্ছে। ওয়াই? আপনি মনোযোগ দিন প্লিজ অর্থনীতির দিকে। আপনি অর্থনীতির মানুষ। এই অর্থনীতি অচল হতে বসেছে, সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে বসেছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টই আমরা জানি যে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। এটা হচ্ছে আপনাদের কনসেন্ট্রেশনের অভাবে। আপনারা এদিকে কাজ করছেন না, ইউ আর ফোকাসড টুয়ার্ডস আদার থিংস। আপনারা করিডোর নিয়ে চিন্তিত, আপনারা বন্দর নিয়ে চিন্তিত যে কাকে লিজ দেবেন, কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে আপনারা চিন্তিত নন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজেস অফ জেনারেল মাস, যারা আপনাকে ভালোবেসে ক্ষমতায় বসিয়েছে। আপনি অর্থনীতি পুনরুদ্ধারে প্লিজ মনোযোগ দিন, ব্যাংকিং সেক্টরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য মনোযোগ দিন, সংস্কারকে ত্বরান্বিত করুন, কারণ যে পেসে সংস্কার হচ্ছে এই সংস্কার সারা জীবনেও শেষ হবে না। আর সংস্কার এমন একটা মূলা যে এই মূলা সামনে সারা জীবন ঝুলিয়ে রাখা যাবে। বৈষম্য এমন একটা মূলা যে মূলাকে আপনি সারা জীবন সামনে ঝুলিয়ে এটা নিয়ে কাজ করতে পারবেন। প্লিজ বিদেশে পাচারকৃত লুণ্ঠিত অর্থ ফেরত আনার চেষ্টা করুন। আমরা বাঙালি যারা সাধারণ জনগণ, তারা দৃশ্যমান উন্নতি দেখতে চাই। আপনার প্রতি পূর্ণ আস্থা নিয়ে আমরা বাঁচতে চাই। আপনাকে মনে করি সততার একটা মূর্ত প্রতীক, কিন্তু কই? আপনার উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে 300 কোটি টাকা অন্যায়ভাবে উপার্জনের অভিযোগ আসলো, সেই উপদেষ্টাকে কোনো প্রশ্ন করা হলো না। আমরা জনগণ যারা, তারা তো বুঝি যে উপদেষ্টার সংশ্লিষ্টতা ছাড়া একজন এপিএস কিভাবে এত টাকার মালিক হয়। আর একটা বিষয়, আপনি আপনার সারা জীবনে যে পরিমাণ সুনাম অর্জন করেছেন সেটা পৃথিবীর খুব অল্প মানুষ অর্জন করতে পারে, এবং এই দেশের মানুষের ভালোবাসা আপনার প্রতি আছে বলেই এই অর্জন আপনার জন্য সহজ হয়েছে। কিন্তু এখন যে একটা পরিস্থিতিতে দেশ পড়েছে আপনার নেতৃত্বে, যদি আপনি আপনার নেতৃত্ব সঠিকভাবে পালন না করেন, এই জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে। জনগণ যে পরিমাণ ভালোবাসা আপনাকে দিয়েছে তার কয়েক গুণ বেশি ঘৃণা আপনাকে দিবে। আপনার রিস্ক ঠিক ওই জায়গাটায়। আমরা চাইবো আপনি সবার নেতা হন, এবং জনগণ আপনার কাছে যে দুর্দান্ত প্রত্যাশা নিয়ে হাজির হয়েছে তাদের প্রত্যাশা পূরণে কাজ করুন। প্যাট্রিয়টের কথা আমরা জানি যে কি সম্মান নিয়ে তাকে বরণ করা হয়েছিল, কিন্তু এটাও তো জানি যে কি অসম্মান নিয়ে তাকে তার স্থান ত্যাগ করতে হয়েছিল। আমরা চাই আপনি আপনার সম্মান বজায় রাখুন, আপনাকে যেন আমরা সম্মান করতে পারি সেই স্পেসটুকু জনগণকে দিন, এবং তার জন্য দরকার সাধারণ মানুষকে আপনার নজরের মধ্যে রাখা, তাদের জীবন উন্নয়নে আপনাকে কাজ করা, নিজের মাতৃভূমিকে পরাশক্তির কবল থেকে মুক্ত রাখা।
মনে রাখা দরকার যে আপনি যদি আপনার দেশে কোনোভাবে একবার ধিক্কৃত হন তাহলে কিন্তু তখন আর আপনার জীবনকে এত সার্থক বলা যাবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য জেনারেল পিপল। আপনার কাছে আমাদের পাহাড় সমান প্রত্যাশা। এই প্রত্যাশা আপনি পূরণের আপ্রাণ চেষ্টা করুন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.